তুই সাহস কি করে হলো আমাকে আবার ফোন করার? শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। টাফ টক উইথ ঋতব্রত আজকে একেবারে অন্যরকম। তার কারণ আজকে যিনি অতিথি রয়েছেন তিনি একটি বিশেষ ঘটনা, বিশেষ করে আমরা জানি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে গতকালের ঘটনা। 24 ঘন্টা কিছু আগে এই ঘটনা ঘটে। একজন অভিনেত্রী, তার ওপর আক্রমণ হয়। এই গোটা ঘটনা নিয়ে অবশ্যই আলোচনা করব। তার আগে আজকের টাফ টকের অতিথি অনুমিতা দত্ত, তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। অনুমিতা, স্বাগত টাফ টক উইথ ঋতব্রততে। অনুমিতা, আমি এই ঘটনাতে যাওয়ার আগে আমি শুধু একটাই প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আমরা তো দেখেছি, আমি তুমিই বলছি, তুমি বয়সে ছোট আমার থেকে, আমরা তো তোমাকে দেখেছি যে গোয়েন্দা, বিশেষ করে পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব তুমি, সুতরাং গোয়েন্দা দিয়েই বোধহয় জীবন শুরু অভিনয়ের। হ্যাঁ, অভিনয় জীবন পাণ্ডব গোয়েন্দা দিয়ে শুরু। জি বাংলাতে হতো, ওটা দিয়ে আমার অভিনয় জীবন শুরু। তারপর কি একের পর এক অভিনয় বিভিন্ন হ্যাঁ, সিরিয়ালে? তারপরে মানে পাণ্ডব গোয়েন্দা শেষ হওয়ার সাথে সাথেই সাথী করি। সাথী তো 2.5 বছর চলেছিল, তো সেই সূত্রে তখন কিছু করা হয়নি। একটা সিনেমা করেছিলাম জি5-এর, আপাতত কিছু করছি না। অবশ্যই। এবার আমরা সরাসরি চলে আসব গতকালের ঘটনা। প্রথমেই আপনাদের ভাইরাল ভিডিওটা দেখিয়ে দেব, যার সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ। আমি এবার সরাসরি অনুমিতার কাছে চলে যাব। অনুমিতা, কি কালকে ঘটনাটা কি ঘটেছিল? আমরা মানে আমার দিদির শ্বশুর বাড়ি আর কি ওখানে, আমরা দিদির শ্বশুর জায়গাটা ঠিক কোথায়? আন্দুল, হাওড়া আন্দুল। এই ঘটনাটা ঘটেছে হচ্ছে হাওড়া মৌরিবাজার রথতলায়। ওখানে একটা পার্টিকুলার স্টল আছে, জগবন্ধু স্টিল ফার্নিচার স্টল বলে। তো আমাদের গাড়িটা যখন প্রথম ওখানে পার্ক করা হয়, তার পাশে একটা দোকান, সে দোকানটা সদ্য খোলা হচ্ছে, তার সামনে পার্ক করা ছিল। আমাদের অভদ্রভাবে এসে বললো যে গাড়িটা কিন্তু এখান থেকে এক্ষুনি সরাতে হবে। তো তখন আমি বললাম ভদ্রভাবে বলুন, ভদ্রভাবে না বললে কিন্তু আমি গাড়ি সরাবো না, আপনি ভদ্রভাবে কথা বলুন আমার সাথে। তো আমাদের ড্রাইভার আর কথা না বাড়িয়ে গাড়িটাকে সরিয়ে একটা বন্ধ দোকানের সামনে গাড়িটা রাখে। ইমিডিয়েটলি ভদ্রলোক পাশে একটা টুল এনে বসলেন, টুলের ওপরে দিয়ে বললেন গাড়ি কিন্তু এখানে রাখা যাবে না। আমাদের ড্রাইভার কোনো কথা না বাড়িয়ে শুধু মাথা নাড়লো, কোনো কথাবার্তা কিচ্ছু আমরা বলেনি। যে জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটাতে আমি আরো একবার বলবো যে এই জায়গাতেই ঘটনাটা ঘটে, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক এটার পাশে, ঠিক এটার পাশে এক্স্যাক্টলি এই যে এই স্টলটায় ঘটনাটা ঘটে। এই স্টলের দুজন মালিক আছে, দুর্জয় কোলে এবং শুভঙ্কর কোলে। ওরা দুজন, তাদের মধ্যে থেকে একজন যিনি নীল টি শার্ট পরে রয়েছেন, যে ভদ্রলোক আমরা ভিডিওতে দেখতে পেয়েছি, সেই ভদ্রলোক আমার মাকে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে, মানে মা প্রথমে গাড়িতে উঠেছে, দিয়ে আমাদের ড্রাইভার আর কি গাড়িটা স্টার্ট দিয়ে এগোতে গেছে। আমার মা বকার ছলেই ড্রাইভারকে বলেছে যে তুমি গাড়ি সরাচ্ছ কেন, এখন আমি তোমায় গাড়ি সরাতে বলেছি? তখন আমাদের ড্রাইভার অমিতদা বলেছে যে ম্যাডাম এরা খুব ঝামেলা করছে, এখানে না থাকাই ভালো। তো মা বলছে ঝামেলা করছে মানে ঝামেলা করার কি আছে, এখানে তো কোটি কোটি কাস্টমারও দাঁড়িয়ে নেই, বা এটা নো পার্কিং জোনও নয়, আমরা তো কারোর দোকানের সামনেও গাড়ি রাখিনি। 5 মিনিট দাঁড়াও, এই তো দোকান থেকে জিনিসটা কিনছি, কিনেই বেরিয়ে যাব। মানে যে দোকানের সামনে, মানে যেখানে বচসা, সেই দোকানের সামনে দাঁড় করানো ছিল না? না, সে দোকানের পাশে একটা বন্ধ দোকান আছে, এখনো আপনাদের বোধহয় ফুটেজে দেখা যাচ্ছে। সে হলুদ তিরপল খাটানো দোকানের সামনে, সে দোকানের সামনে আমাদের গাড়িটা, নীল রঙের গাড়ি আমাদের। তো আমার মা যে কথাটা বলেছে না, যেখানে হাজার হাজার খদ্দের তো দাঁড়িয়ে নেই, তাহলে এত এত অসভ্যতামি করার কি রয়েছে, সেটা ওনার গায়ে লেগেছে। উনি ফিউরিয়াস হয়ে গিয়ে আমার মাকে অশ্রাব্য ভাষায় গালাগালি, মানে সেই ভাষা মুখেও আনা যায় না, সেই ভাষায় গালাগালি দিয়ে গাড়িতে মেরেছেন। যেই মুহূর্তে গাড়িতে মেরেছেন, আর এই পুরো যখন ঘটনা ঘটছে আমার বাবা তখন দোকানে, যেই মুহূর্তে গাড়িতে মেরেছে আমার মা গাড়ি থেকে নেমে বলেছে যে আপনি গাড়িতে কোন সাহসে হাত দিলেন, আর এরকম অশ্রাব্য ভাষায় গালাগালি দিচ্ছেন কেন, যেটা নর্মাল হিউম্যান ইনস্টিংক্ট যেটা হয়। তো তখন ওই
কোনো কথাবার্তা কিচ্ছু ছাড়া বলছে তোর চুলের মুঠি ধরে মারবো তোকে, দিয়ে চুলের মুঠি ধরে নিয়েছে, দিয়ে বলছে তোকে এখানেই মারবো, এখানেই মেরে তোকে। আপনার মায়ের? আমার মায়ের, শি ইজ 54 ইয়ার্স ওল্ড। মায়ের চুলের মুঠি ধরে বলছে যে তোকে এখানেই ফেলে মারবো। তখন অমিত দা, মানে আমাদের যে ড্রাইভার, সে তখন গাড়ি থেকে নেমেছে, তখন বলছে কি করছেন, এটা কি ধরনের অসভ্যতা, আমি দিয়ে হাতাপাই করতে গিয়ে ছাড়াতে গেছে আর কি মায়ের হাতটা, তখন অমিত দাকে ঠেলে ফেলে দিয়েছে। তো তার মধ্যে ইতিমধ্যে আমার বাবা এসছে, যে ভিডিওটা দেখছেন ওটা আমার বাবা দাঁড়িয়ে রয়েছে। এবার আমার তখন কি মনে হয়েছে, আমি তখন কাঁপছি, মানে সেই অশ্রাব্য ভাষায় যে গালিগুলো দিচ্ছে সেগুলো মানে নর্মাল কোনো মিডিওকার ফ্যামিলিতে, আমরা যেরকম ফ্যামিলি থেকে বিলং করি, এগুলো আমরা কখনো শুনে বড় হইনি, মানে সেসব শোনাও খুব ডিসগ্রেসফুল আমার কাছে। আমি যখন ক্যামেরাটা বার করেছি তখন ওই ভদ্রলোকের ভাই, যাকে ক্যামেরা স্পষ্ট দেখা যাচ্ছে, সে এসে আমার হাতে মারে এবং আমার হাতে সেটার কালশিটেও পড়ে যায়। আমার হাতে এসে মারে, আমার হাতে সেটার কালশিটে পড়ে যায়। এই যে কালশিটেগুলো বলছেন, এগুলো গতকালের? কালকে এসে আমার হাতে মেরেছে। তখন মানে ওনার ইন্টেনশন ছিল যে আমি রেকর্ডিং কেন। তার আগে আপনার মাকেও মারধর করা হয়েছে? মাকে আমার মায়ের চুলের মুঠি ধরে ধরেছে, দিয়ে তখন আমার মা বলেছে আমি কিন্তু এক থাপ্পড় মারবো এসব করলে। আপনার তো অমিত দা, যিনি আপনার গাড়ির চালক, আপনার বাবা ছিলেন, ছেলেদের মারেননি, মহিলাদের? না, ছেলেদেরকেও পরে মেরেছে। আচ্ছা, ছেলেদেরকেও পরে মেরেছে। ভিডিওতে যদি দেখেন কন্টিনিউয়াসলি আমার বাবা যখন আটকানোর চেষ্টা করছে বাবাকে কন্টিনিউয়াসলি ঠেলছে। আমার মা যখন এরকম বলেছে যে এরকম অসভ্যতামি করলে একটা থাপ্পড় মারবো, তখন আমার মাকেও ঠেলেছে, দিয়ে বলছে মারুন দেখি আমাকে, মারুন আমাকে। ওই ভদ্রলোক যে নীল টি শার্ট পরে রয়েছেন সেই বলছে মাকে এসব, যে মারুন আমাকে। তাহলে প্রথম মহিলাদেরই মারধর করা হয়? তখন তো ওখানে আর কেউ ছিল না, আমাদের ড্রাইভার গাড়ির ভেতরে ছিলেন। না, আমরা মারধর কেন করব বিনা কারণে? আমি জিজ্ঞেস করছি, টাফটকে আমাকে এরকম প্রশ্ন করতে হয় সত্যটা উদ্ঘাটন করতে। কিন্তু অভিযোগ আছে যে আপনিও একবার কটু শব্দ কিছু বলেছেন। হ্যাঁ, মানে আমার মায়ের চুলের মুঠি ধরে, মানে ওরা যে কটু শব্দ বলেছে সেটা ধারের কাছে আমি কিচ্ছু বলিনি, ঠিক আছে? আমি যে গালাগালটা দিয়েছি সেটা চলতি ভাষায়, সে গালাগাল লোকে এমনিই দেয়, কিন্তু সেটা তখন যখন উনি আমাকে মেরেছেন আর আমার লেগেছে, আমি পরে চেঁচাচ্ছিও যে আপনি আমাকে মারলেন তো। এরপরে যখন আমি বলছি যে আমি পুলিশ কমপ্লেন করবো, আপনারা এরকম অসভ্যতামি করছেন, বলছে কিচ্ছু করতে পারবেন না, আমাদের অনেক সোর্স আছে। তারপর বলছে আপনি তো পুলিশের সাথে শুয়ে বেড়ান, আপনি অনেক কিছুই করতে পারেন, কিন্তু কিচ্ছু করতে পারবেন না আলটিমেটলি। মানে দে আর সো, মানে লোকালি কতটা কানেক্টেড। এই বাক্যটা, এই শব্দগুলো কি উচ্চারণ করেছেন হ্যাঁ, ওনারা? শব্দগুলো কোট আনকোট উনি আমাকে এক্স্যাক্ট এই কথা বলেছেন যে আপনি তো পুলিশের সাথে শুয়ে বেড়ান, আপনি এগুলো করতেই পারেন, কিন্তু আপনি আলটিমেটলি কিছু করতে পারবেন না, আমাদের পৌঁছ অনেক অবধি। মানে ওরা অনেক ওয়েল কানেক্টেড, এটা আমাদের বোঝানোর চেষ্টা করছে কন্টিনিউয়াসলি। আর তারপরে যে গালিগুলো ওরা ব্যবহার করছে বা মুখে যে খিস্তিগুলো ওরা ব্যবহার করছে, সেগুলো না মানে নর্মাল মানুষের শুনলে কান থেকে রক্ত বেরিয়ে আসবে। অবশ্যই আমরা একবার শুনে নেব অপর পক্ষ তারা কি বলছেন। আজকে আর+ নিউজের সাংবাদিক আমার সহকর্মী রঞ্জিত সেখানে গিয়েছিলেন, তারা কি বলছেন একবার শুনে নেব। তো আমি ওপরে ঠিক করছিলাম, হঠাৎ করে গাড়িটাকে নিয়ে এসে দোকানের এত মতো মালগুলো বার করা ছিল না, দেখতে পাচ্ছেন যে মাল আমি না বার করলে আমার পা রাখার জায়গা থাকে না। তো গাড়িটাকে নিয়ে এসে একদম পুরো লম্বা এত পর্যন্ত দাঁড় করে দিল। আচ্ছা, আমি যখন বললাম যে গাড়িটাকে সরান, আমাকে করতে হবে, অসুবিধা হবে আমার, তখন বলছে 5 মিনিট বাজে। আমি না 5 মিনিট দাঁড়ালে তো হবে না। কি করতে এসেছিলেন উনি এখানে? দেখুন, আমি যতটা পরে জানলাম যে ওখানে একটা খাবারের দোকান আছে, ওখান থেকে নাকি খাবার কিনতে এসেছে। খাবার দোকানে যেখান থেকে কিনতে এসে তার পারমিশন রাখা উচিত ছিল, তিনি সেটা করেননি। করে এখানে আমার দোকানের সামনে প্রথমে রেখে দিয়েছে। রাখার পরে আমি যখন বলেছি যে যেতে, তখন বলছে যাবো না। তখন আমার কাঁচটা, যে ভেতরে যে মহিলা যে বসেছিল, সে আমাকে কাঁচটা নামিয়ে, গাড়ির কাজ নামিয়ে আমাকে বলছে যে কি করবে দেখে নেবো, তবে এখান থেকে সরাবো না, কি করবো দেখে নেবো। তারপরে আবার বলছে যে এখানে তো তোমার তো দোকানে তো লোকই নেই, তোমার লোক কখন লোক আসবে না আসবে, তাহলে রেখে দেবো নাকি? এবার ওরকমভাবে উল্টো পাল্টা কথা বলছি। তারপরে আমি যখন বলছি গাড়ির সাথে, তখন আমাকে আবার বলছে তুমি অসভ্য, তুমি একটা অসভ্য। আরে ভাই, গাড়িটা আমার দোকানের সামনে রেখে দিয়েছে, আমি যদি সরাতে বলি আমি অসভ্য হয়ে গেলাম? তাহলে এরকম। আর তারপরে তো এমনভাবে যে গালাগালি দিচ্ছে, যে ভদ্র মহিলা, যে ভদ্র বলা যাবে না ওকে, ঠিক আছে, এমন অভদ্রভাবে আচরণ করছে। তারপরে আবার জুতো দেখাচ্ছে, জুতো দেখে আবার ভদ্র মহিলাই আবার উল্টো পাল্টা কথা বলে আবার মারতে আসছে। এবারে কোন পরিবারে, এবারে বলুন, যে শিক্ষিত পরিবার হয়ে যদি এরকম আচরণ করে, ব্যবহার করে, তাহলে তো আমাদের কিছু বলার নেই আর। হ্যাঁ, আমরা ব্যবসা করতে এসে এবারে ওরা বাড়ি যদি এখানে হতে অন্য জায়গা থেকে বাড়ি এখানে এসে গরম মারছে, এ করছে। আবার কি, যতটা আমি বুঝলাম যে আমরা টাকা পয়সা আছে, ঠিক আছে, আমরা গরিব মানুষ, আমি মেনে নিচ্ছি, টাকা পয়সা ওদের আছে, একটুখানি হয়তো সোর্স আছে, সেই জন্য আমাদের গরম মারছে যে আমরা কী করবো, দেখে নেবো, আমি গাড়ি চড়াবো না। আরে ভাই, এটা শান্তিপ্রিয় জায়গা, এখানে এসে যদি আপনি উল্টোপাল্টা অন্য জায়গা থেকে এসে যদি এখানে আমাদের গরম মারে এনে করে, তাহলে তো এলো হবে না। সন্ধ্যেবেলা লাইট জ্বেলেছি, আমি বলি দাদা একটু গাড়িটা সরিয়ে দিন না, আমি দোকানে মালগুলো লাগাবো, এখন যে মালগুলো লাগানো। বললো আমি এক্ষুনি চলে যাবো। ড্রাইভার মালিক বললো, ড্রাইভারটা যে ছিল,
এবার মালিক ওখান থেকে এসে বলছে কে কার জায়গায় গাড়ি রেখেছি, আমি আমার সরকারি জায়গায় গাড়ি রেখেছি, পিডাব্লিউ জায়গায় এখানেও গাড়ি সরাবো, হয়ে যাবো দোকানে, কী কার দোকানে কত খদ্দের আছে, কত লাখ খদ্দের ঝাঁপিয়ে পড়ছে নাকি, কেন সরাবো, বেশ করবো। ওটা ওনার শাশুড়ি বলছিল, ঠিক আছে, ভদ্রমহিলা, কী নামটা ভুলে গেলাম, নামটাও জানি। তারপরে শাশুড়ি এমনি কথা বলতে বলে কী বলছেন, মানে আমরা উল্টোপাল্টা কথা বলছেন, দোকানের সামনে গাড়ি রাখবেন, আমার গায়ে জোর দেখাবেন, এটা কি কথা হলো? এটা আমি বলছে আমরা এরা আমি বলি বেশ করে যে করি যেসব বললো, হ্যাঁ ঠিক আছে, যখন বেশ করেছি বলছেন না কিছু বলিনি, চুপচাপ বসেছিলাম। তারপরে উঠে এসে বাপ ফাপ তুলিয়ে উল্টো পাল্টাভাবে কথা বলছে, অশ্লীলভাবে ভাষা। তারপরে গাড়িটাকে আমরা ওখানে ফাড়ার লোক সবাই এসেছিলো, সরিয়ে দিয়েছে, ওই যান এখান থেকে চলে যান। ও পরবর্তী গিয়ে আমার নামে এফআইআর করে দিয়েছে। তারপরে সকালবেলা ওনার জামাইয়ের সঙ্গে কথা বলে, ওনার জামাই আমার ভাই হয় সম্পর্কে, ওনার জামাইয়ের সঙ্গে কথা বললো, আমার শাশুড়ি মা ওরকম, হ্যাঁ না এই মুড়িবাড়ে বাড়ি, বললো আমার জামাই বললো আমার শাশুড়ি মা। আমি বললাম ভাই এই ব্যাপারে এই ঘটনা, বললো কী বলবো বলো ওরা বলছে একটা চিঠি সাদা লিখতে থানায় জমা দিতে, যে কেসটা যেন তুলে না, আর আমার শাশুড়ি একটা ছবি তুলে পাঠাবে যে তোমরা ভুল হয়ে গেছে, ছবি তুলেই পাঠাবে ফোনে রেকর্ডিং, যে আমার ডাইরেক্ট বলতে হবে না, শাশুড়ি আমার কেসটা তুলে নেবে। এটা দুপুর 1টা-1.5টার সময়। সেই ভদ্রলোক এসে দোকানদাররা বলছে যে দাদা গাড়িটা এখানে রেখেছেন, গাড়িটা একটু সরিয়ে রাখুন। উনি এসে বলছে কাকে কি বলছিস, বাইরে থেকে এসে একটা শান্তিপ্রিয় এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। উনি বলছে আমার ক্ষমতা জানিস, এইভাবে বলে ক্ষমতা দেখে এবারে যে ব্যবসায়ীরা তখন এসে বলার পর বলে আমার তুই এসে হাতে মনে হয় 2টো মহিলা ছিল, এত অভদ্র মহিলা যে আমাদের এলাকায় এরকম মহিলা সম্ভবত দেখা যায় না। তার মুখের ভাষা, ল্যাঙ্গুয়েজ এরকম অকথ্যভাবে সে গালায় করা আরম্ভ করে। এবারে ব্যবসায়ীটাকে উত্তপ্ত করতে থাকে, বলছে আমার ক্ষমতা, সে কোন মন্ত্রীর হ্যান ত্যান সব যাবতীয় দেখাচ্ছে। যখন এলাকার টোটাল বাসিন্দা যখন ওনার উপরে বলে, এমনকি সঙ্গে সঙ্গে থানাকেও ফোন করে দেয়, থানাও আসে, থানা ভেরিফিকেশান করে যাওয়ার পর এলাকার লোকের রিপোর্ট নেয়, চলে যায়। ফের রাত্রিরে কৈমেন্দে এসে হুমকি মারছে, আমার ক্ষমতা এখনও দেখিনি, আমার পাওয়ার বিশাল আছে বলে সে ব্যবসায়ীটাকে করে একটা শান্তপ্রিয় এলাকাটাকে উত্তপ্ত করার চেষ্টা করে। এত বড় হতোই না জিনিসটা। এ বলেছে হয়তো কি বললি বেশ বলেছিল, ও বলে বাপের জায়গা এর জায়গা এসব, এই ভদ্রমহিলাই বললো। ওই নিয়েই একটা বচসা হতে একটা বিরাট তুঙ্গে চলে গেছে। তা হাজব্যান্ড ছিল, উনি খুবই ভালো লোক, হ্যাঁ, মা মেয়ে বিরাটভাবে তার এটা করেছে, মানে খুবই দৃষ্টিকটু, সোজা কথা, মানে খুব লেগেছে। তা উনি একজন অত বড় জায়গায় থেকে যে এত নিম্নস্তরে যে ব্যবহার করেছে, এটা ভাবা যায় না। কি বলবেন অনুমিতা এইসব অভিযোগ? প্রথম যে ভদ্রলোক যিনি বললেন গাড়িটা সরানোর কথা, উনি ভদ্রভাবে এসে আমাকে বলেননি। উনি ছিলেন হচ্ছে ওনার যে দোকানটা, সে দোকানটা তখন খুলেছে, আমরা খেয়ালও করিনি, যখন গাড়িটা রাখা হয়েছিল তখন দোকানটা খোলা ছিল না। সো ওপর থেকে আমাকে বলছে এই এখানে গাড়ি রেখেছিস কেন, ডিরেক্ট তুই, মানে কোনো আপনি ফাপনি কিচ্ছু না, গাড়ি রেখেছিস কেন, এখান থেকে সরা। আমি বললাম, আমি যেটা আগেও বললাম যে আমি তখন তোকে একই কথা বলি যে অসভ্যের মতো কথা বলবেন না, আপনি ভদ্রভাবে আমাকে বলুন, এরকম অসভ্যের মতো কথা বলবেন না। তাও আমার ড্রাইভার কোনো তর্ক আমাকে করতেই দেয়নি, ইমিডিয়েটলি ওখান থেকে গাড়িটা সরিয়ে একটা বন্ধ দোকানের সামনে রেখেছে। তারপর যিনি অরেঞ্জ টি শার্ট পরে যে ভদ্রলোক যিনি এত কথা বললেন, উনি মেন ঝামেলাটা করেছেন। উনি আমার মায়ের চুলের মুঠি ধরে টেনেছেন। শুভঙ্কর কোলের কথা বলছেন? হ্যাঁ, একদম অরেঞ্জ জামা পরে। আর ওনার ভাই হচ্ছে দুর্জয় কোলে, যিনি আমাকে মেরেছেন, যাকে ভিডিওতে দেখা যাচ্ছে। আমরা কেন সুস্থ মস্তিষ্কের দুজন শিক্ষিত মহিলা গিয়ে ওদের গালাগাল করব? মানে ডাজেন্ট মেক এনি সেন্স। ওরা ওখানে আমাদের ক্ষমতা দেখাতে চেয়েছে, ওরা শুরুই করেছে মাকে গালাগাল দিয়ে। জানিস আমি কি এখান থেকে গাড়ি সরিয়েই ছাড়বো, দিয়ে গাড়িতে আগে মেরেছে বিফোর এনি কোয়ারেলিং এনিথিং। আমার মা আমাদের ড্রাইভারকে বলছিল যে এখন গাড়ি সরানোর কি দরকার, যেটা উনি বললেন যে এখানে কি হাজার হাজার খদ্দের দাঁড়িয়ে রয়েছে। আমি আগেও বললাম আমার মা এই কথাটা বলেছে, আমি এখনো বলছি মা এই কথাটা বলেছে। তো মা এই কথাটা ওনার গায়ে লেগেছে, বেসিক ব্যাপার হচ্ছে এটা, এই কথাটা ওনার গায়ে লেগেছে। উনি আমাকে সোর্স দেখিয়েছেন, আমি ওনাকে কিচ্ছু বলিনি, আমি কে উনি বুঝতেই পারেননি। উনি কি খুব নামকরা, মানে উনি কি বলতে চাইছেন? ওনার বক্তব্য উনি লোকালি খুব কানেক্টেড, উনি পার্টি পলিটিক্স হয়তো করেন। আর আমি যা বুঝলাম এদের মানে পরে যেটা রিয়েলাইজ করেছি, এরপরে যখন ইনভেস্টিগেশনও করতে গেছি, রাজু পাল বলে একজন আছেন, উনি অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছিলেন, আমার মাকে পুলিশ অফিসারদের সামনে মারতে এসছেন। পুলিশ অফিসার কিছু করেন? পুলিশ অফিসার এরকম করে আটকাচ্ছে, কিছু করতে পারছেন ওখানে পুলিশ অফিসার। মানে আপনি বলছেন পুলিশের সামনে আপনার মাকে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে, আর শুধু একজন না, একাধিকজন। আর আমি যেটা রিয়েলাইজ করলাম, এদেরকে ওই এরিয়ার সবাই ভয় পায়। আমাকে লোকাল একজন, মানে আমাকে না, আমার মাকে লোকাল একজন মেসেজ করেছে ফেসবুকে, আমি তার আইডেন্টিটি রিভিল করতে পারবো না। এদের প্রত্যেকের নাম আমার মাকে সেই দিয়েছে, আমি তো নাম জানতাম না।
প্রত্যেকের নাম, যাতে আমরা এফআইআর করতে পারি। লোকাল লোক একজনই হেল্প করেছে, আর সে বারবার বলেছে যাতে তার নামটা না নেওয়া হয়, তো সেই জায়গাটা আমি রেসপেক্ট করছি, তার মানে নাম আমি আপনি নিচ্ছি বলছেন না। এদের অঞ্চলে সবাই ভয় করে? হ্যাঁ, এদের অঞ্চলে ভয় করে, এরা বোধহয় পার্টি পলিটিক্স করে, তাই আচ্ছা। জন্য ভয় করে। আর যিনি আমাকে জানিয়েছেন উনি বারবার বলছেন যে আমি চাই এটার একটা বিচার হোক, কারণ প্রত্যেকটা মহিলার সাথে এরা অসভ্যতামি করে। কি বলছেন? হ্যাঁ, প্রত্যেকটা মহিলার সাথে, সে চ্যাটগুলোও আমার কাছে আছে, আমি নাম কেটে দেখাতে পারি। না অবশ্যই প্রত্যেকটা মহিলার সাথে এরা আপনি বলছেন অসভ্যতামি যে করে। মহিলারাই আপনাদের জানিয়েছে? হ্যাঁ, আপনি সেটা বলতে পারেন, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, আমি কোনো নামই নিতে চাই না অবশ্যই, বা না, তার জেন্ডারও নিতে চাই না, নিরাপত্তার যাতে দায়িত্ব। সে যাতে একদম সেফ থাকে। আর এদের যে বক্তব্য, এরা যে এখানে এসে বলছে যে এদের কোনো দোষ নেই, এরা নাকি মুখের ভাষা খারাপ করেনি, তার আমরা মানে আপনি প্রতিবাদ করাতে এলাকার মহিলারা ফেসবুকে আপনাকে তারা মেসেজ করে বলছে যে এই ধরনের ঘটনা প্রত্যহ হয়, হ্যাঁ। এবং মহিলারা এদের ভয়ে চুপ করে থাকেন, হ্যাঁ, আপনি বলছেন? একদমই। আর বলছে যে আমি হাত জোর করছি আপনার কাছে, আমার নাম নেবেন না, কারণ এরা লোকালি খুব পাওয়ারফুল, আমার বিশাল বড় ক্ষতি করে দেবে। মানে লোকাল লোকজন যদি এত ভয় থাকে, আমার পাড়ায় যদি এরকম কিছু হয়, সবার আগে তো আমি গিয়ে দাঁড়াবো, তাই না? ওরা দাঁড়াতে পারছে না, মানে এরা কতটা ওয়েল কানেক্টেড। কারণ আমি যখন এনকোয়ারি করতে গেছি পিসিআর ভ্যান নিয়ে, তখন এই দুজন ভদ্রলোক শুভঙ্কর কোলে এবং দুর্জয় কোলে ওখানে এলাকায় নেই, তার মানে ডেফিনেটলি কেউ আগে থেকে না, ইনফর্ম আপনি করেছে। এনকোয়ারি করতে জানেন, আমার মনে হয় এই যে গোয়েন্দা কাহিনীতে অভিনয় করার এটা একটা না, না, দোষ। মানে inquiry- পুলিশ এনকোয়ারি করতে গেছেন, সঙ্গে আপনি হ্যাঁ, গেছেন। মানে আমাকে যখন বলেছে যে এনকোয়ারির জন্য আপনাকে যেতে হবে, আমি গেছি, তখন আগে পুলিশ পৌঁছেছে, পরে আমি পৌঁছেছি, তখন অলরেডি ওদের দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে, ওদের দুজনকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এমএলএ এর কথা বলছে, এমএলএ এর ব্যাপারটা হচ্ছে, যখন আমি প্রথম স্টেশনে গেছি, মানে পুলিশ স্টেশনে গেছি, তখন সিপি শর্মা বলে একজন পুলিশ অফিসার ছিলেন, ওনাকে আমি ভিডিও এভিডেন্স দেখাতে গেছি, উনি দেখতে রিফিউজ করেছেন, মানে উনি ভিডিও ফুটেজও দেখতে চাননি, রিফিউজ করেছেন, বলছে ওসব আমি দেখবো না। এরকম করে হাত দেখিয়ে দিচ্ছে, কোনো মুখে কোনো কথা বলছে, এরকম বলছে। তো কোন আমি থানা ছিল definitely- এটা? এটা হচ্ছে দমজুর থানা। ডোমজুট। তো আমি ডেফিনেটলি আমি লোকজনকে মেসেজ করেছি যে এরকম এরকম আমার সাথে ঘটেছে, যদি পসিবল হয় এখানকার যে পলিটিশিয়ান আছে তার ফোন নাম্বার আমাকে পাঠানো হোক, যাতে আমি ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারি। তো ওই ভদ্রলোক আমাকে বলছে, মানে যিনি অফিসার বসে রয়েছে, আপনাকে গাড়ি সরাতে বলেছে, এমন কি ভুল বলেছে? বললাম আমি তো ওনার দোকানের সামনেও গাড়ি রাখিনি, আর ওটা নো পার্কিং না, এরিয়া। কিন্তু পুলিশ জানতেন যে মেরেছে, দেখিয়েছিলেন? হ্যাঁ, আমি কালশিটে পড়ে আমি গেছে? দেখিয়েছি, আমি মেডিকেলও করিয়েছি, আমি এফআইআরও জমা করেছি। ইভেন কি পুলিশ এতটাই রিলাক্টেন্ট, আমাকে বলছে এফআইআর করবেন ম্যাডাম, কতবার আসতে হবে বলুন তো, অনেক হ্যারাসমেন্ট হবে। পুলিশ বলছেন যে এফআইআর করলে কি কি অসুবিধায় পড়বেন আপনি? হ্যাঁ, আচ্ছা। এসব বলছে, মানে আর এমন ভাবেই বলছে, মানে আমার তো পুলিশ স্টেশনে মনে হচ্ছে যে পুলিশ স্টেশনের পুরো পুলিশ স্টেশন ওদের সাপোর্টে। আমি যখন এমএলএ এর কি হেল্প মনে নেওয়ার হলো দেখে চেষ্টা করেছি, পুলিশরা এদের ভয় পায়? আমার মনে হয় ডেফিনেটলি ভয় পাওয়া, নিশ্চয়ই কোনো মানিটারি এক্সচেঞ্জের ব্যাপার আছে, যেহেতু বাজারের এরা সবাই ওখানে বাজারেই বসে, নিশ্চয়ই কোনো মানিটারি এক্সচেঞ্জের ব্যাপার আছে, কারণ এরা ক্লিয়ারলি মুখের ওপর আমাকে বলছে আপনি পুলিশ কমপ্লেন করে কিছু করতে পারবেন না। আর যে ভাষাটা ব্যবহার করেছে সেটা আমি ব্যবহার করতে পারছি না অন টেলিভিশন, বাট বলছে আপনি পুলিশ কমপ্লেন করে কিচ্ছু করতে পারবেন না, কাউকে কিচ্ছু বলে কিচ্ছু করতে পারবেন না। তারপরে এরা আমার দিদির বাড়িতেও গেছে, দিদির বাড়িতে গিয়ে বারবার ক্ষমা চাইছে। ওরা গিয়ে বলেছে যে আমরা রেকর্ডে ক্ষমা চেয়ে নেবো, খালি এফআইআরটা তুলে নিতে বলুন, আমাদের বিশাল বড় ভুল হয়ে গেছে। তাহলে অন ক্যামেরা এই মিথ্যা কথাগুলো বলছে কেন? অফ ক্যামেরা গিয়ে আমার দিদির বাড়িতে হাত জোর করে বলছে যে আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমার ভাইয়ের ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এরকম হবে না। তাহলে অন ক্যামেরায় মিথ্যা কথাগুলো বলছে কেন? আমার বাবা একমাত্র ওখানে ছিল বলে আমরা বোধহয় বেঁচে ফিরেছি, নাহলে আরো মারতো। আর কোথা থেকে গালাগাল দেবো? আমি তখন গাড়ির ভেতরে, আমি তো গাড়ি থেকে নামিনি, অসভ্যতামিটা করলাম না, তখন। কিন্তু দুজন মহিলাকে মারা হচ্ছে, অন্যরা প্রতিবাদ করলো না? ওখানে কি আর কেউ ছিল না? ওখানে প্রচুর লোকজন, সবাই ওদের সাপোর্টে। আমার এটাই অবাক লাগলো, মানে আমি লাস্ট শুনেছিলাম সন্দেশখালিতে এরকম হয়েছিল, এখানে তো দেখছি এখানকার লোকজন, মানে এটা তো পাবলিকে সবার সামনে করছে, মিডিয়া ইনভলভ হচ্ছে, তবু এদের কোনো প্রাণে ভয় ডর নেই। সন্দেশখালির কথা বললেন বলেই বলবো যে কোথাও কি মনে হচ্ছে যে সন্দেশখালির মতো মানে এরা মানে আমার তো দাপট? মনে হচ্ছে মহিলারা সেফ নয়, একদম আমার মনে হচ্ছে যে মহিলারা ফেসবুকে তো একদমই safe নয়। মহিলারা আপনাকে বলেছেন, আপনি বললেন আমাকে একদম মেসেজ করে বলেছে যে এরা অত্যন্ত অসভ্য, এরা সবার সাথে মানে এই রাজু পাল বলে যিনি আমার সাথে মিসবিহেভ করেছেন লাস্টে, পুলিশের সামনে যে মিসবিহেভ করেছে, পুলিশের সামনে গালাগাল দিয়েছে, পুলিশের সামনে আমাদের মারতে এসছে। তো পুলিশ কিছু বলছে না, পুলিশ ওদের আটকাচ্ছে, এই যা 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 এসব করিস না, সব করিস না, কি করছিস সব করিস না। আমার মনে হয় কলকাতা পুলিশ হলে দেন অ্যান্ড দেয়ার অ্যারেস্ট করতো, দেন অ্যান্ড দেয়ার। অন ডিউটি পুলিশ অফিসারদের গায়ে হাত তুলছে, আমাদের গালাগাল দিয়ে আমাদের মেরে ঠেলে ফেলার চেষ্টা করছে ইন ফ্রন্ট অফ পুলিশ অফিসার্স, এন্ড দে আর ডুইং নাথিং।
কিচ্ছু করছে না না। অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুলছে, কি বলছেন? হ্যাঁ মানে আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, পুলিশ অফিসাররা যেহেতু আটকাতে যাচ্ছে তাদের ওপরেই হাত চালাচ্ছে আর কি বেকায়দা। কি বলছেন? অন ডিউটি পুলিশ হ্যাঁ মানে অফিসার, পুলিশ অফিসারকে ঠেলে আমাদের মারতে আসছে। অন ডিউটি পুলিশ অফিসার, ড্রেস পরে মানে রয়েছে। পুলিশকে কোনো ভয় পাচ্ছে না, মানে খাকি কেউ উর্দিকে ওখানে কোনো না। সমীহ করছে না? না না নাথিং। ওখানে আর এমএলএ এর কথাটা ওরা জানতে পেরেছে কেন? আমি ওদের কোনো সোর্স দেখাতে যাইনি। আমি ওখানে যখন গেছি এনকোয়ারির সময় আমি ওদের বললাম যে কি করবেন তাহলে আপনারা, তখন বলছে যে আপনারা বাড়ি চলে যান। পুলিশ অফিসার আমাকে বলছে আপনারা বাড়ি চলে যান, আমরা দেখে নেবো। আমি দেখে নিলে তো হবে না, আমার সামনে আপনাকে কোনো অ্যাকশন নিতে হবে। আপনারা খুঁজে পাচ্ছেন না, বাড়ির অ্যাড্রেস জিজ্ঞেস করুন, এনকোয়ারি করুন। আপনাদের তো এনকোয়ারি করানোর জন্যই পাঠানো হয়েছে, তাহলে এনকোয়ারি করুন। আমার মায়ের গায়ে হাত তুলেছে, আমার গায়ে হাত তুলেছে, এরকম পাবলিকলি আমাদের এরকম ভুলভাল অশ্রাব্য ভাষায় গালাগালি দিয়েছে, এরকমভাবে তো ছেড়ে দেওয়া যায় না এদেরকে। আমাদের সাথে করছে মানে একাধিক লোকজনের সাথে করছে, শুধু আমাদের সাথে নয়। তো তখন পুলিশ অফিসার বলছে যে না না ঠিক আছে, আমি সবই বুঝতে পারছি, আপনি উত্তেজিত হয়ে রয়েছেন, আপনি মাথা ঠান্ডা করুন, আপনি বাড়ি যান, আমরা দেখে নেবো। বললাম যে দেখুন আমার এমএলএ ম্যাডামের সাথেও কথা হয়েছে, উনি আমাকে বলেছেন এখানে ওয়েট করতে যতক্ষণ না কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে। তখন ওরা প্রথম এমএলএ ম্যাডামের নাম শুনেছে, দিয়ে একজন বলছে আরে এমএলএ ফাটাকেষ্ট এমএলএ, এসব ইয়ার কি মারছে আর কি। এটা কারা ইয়ার্কিটা মারছে? ওখানকার লোকাল লোকজন। তারপরে যখন আমি বললাম কি বললেন এমএলএর নামে কি বললেন, তখন বলছে না না আমি কিছু বলিনি। ওকে আমি তো কিছু বলিনি, এরকম মানে খুব ক্যাজুয়াল। কারণ না ওখানে প্রাণে কোনো ভয় আছে না, কোনো মানে পুলিশদের প্রতি রেসপেক্ট আছে। আর ডেফিনেটলি পুলিশ বিহাইন্ড, আমার তো মনে হয় বিহাইন্ড আস দে আর অল ফ্রেন্ডস। আমার ওদের ব্যবহার দেখে আমার যেটুকু মনে হয়েছে, কারণ কালকে রাত্রিবেলা আমি এফআইআর লজ করেছি নন বেলেবল অফেন্স একজন মহিলার গায়ে হাত দেওয়া, আর ওরা এখনো অ্যারেস্ট করতে পারেনি, এটা কখনো সম্ভব? ওরা তো দোকান খুলে বসে রয়েছে, আপনারা তো নিজেরা গিয়ে ইন্টারভিউ নিয়েছেন, পুলিশ খুঁজে পাচ্ছে না ওদেরকে, এখনো অ্যারেস্ট করেনি কেন তাহলে? আমি যে এফআইআর করেছি আমাকে সেটার কোনো রিসিপ্ট কপি দেওয়া হয়নি। আমার মেডিকেলে যে মেডিকেল করেছিলাম সেটার অরিজিনাল কপি ওরা নিয়ে নিয়েছে। ইভেন কি এই যে ঘটনাগুলো যখন ঘটছিল, আমার ডান হাতে একটা আংটি থাকে, সোনার আংটি, সেই আংটিটা ওরা মারাতে কখন খুলে পড়ে গেছে, কি হয়েছে, ওরা যখন মারধর করেছে কি হয়েছে আমি সত্যিই জানি না। ওখান থেকে বেরিয়েছি, বেরিয়ে পুলিশ স্টেশনে গেছি, এনকোয়ারি হয়েছে, তারপর দেখছি আমার হাতে আংটিটা নেই। আংটিটার পাওয়াই গেল না? না, তাহলে আংটিটা পুলিশের ইভেন কি আমার অভিযোগে মায়ের হাতেও যে পুলিশের চেনটা ছিল সেটাও খুলে পড়ে গেছে। মা গলায় একটা গোল্ড চেন পরতো, একটা পাতলা চেন, খুব একটা মোটা চেন নয়, কিন্তু ওটা খুলে পড়ে গেছে। মানে এরা এতটাই অসভ্য, আর আমি সত্যি বুঝতে পারি না এতটা অড্যাসিটি পাবলিকে পায় কি করে দুজন মহিলার গায়ে হাত তোলার। আর ডিনাই করছে আমার কাছে অন ক্যামেরা, আমি রেকর্ড করেছি যে আমার হাতে মেরেছে। কিন্তু এটা কি ঠিক? আপনারা কটু কথা বলেছেন। হ্যাঁ, যখন আমার মায়ের গায়ে হাত তুলেছে, আমার গায়ে হাত তুলেছে, একদম বলেছি, কিন্তু ওরা যে ধরনের কটু কথা বলেছে সেটা ধারের কাছেও নয়। আমি ভিডিওটা পোস্ট করেছি, আমি ভিডিওটা কিন্তু আমি চাইলেই ক্রপ করে পোস্ট করতে পারতাম যেখানে আমি গালাগাল দিয়েছি, কিন্তু আমি কিন্তু সেটা করিনি। আমি কিন্তু পাবলিক ফোরামে সেটাই পোস্ট করেছি যেটা সত্যি ঘটেছে। আমি গালাগাল তখন দিয়েছি যখন আমাকে মেরেছে, আর ওরা যে গালাগালটা দিচ্ছে সেটাও আপনারা রেকর্ডে শুনতে পারবেন যে কি সব বলছে, কি ভাষা ব্যবহার করছে। আর যেটা আমি দমজু রেকর্ড থানা থেকে করেছি, আপনার সঙ্গে মহিলা পুলিশ পাঠানো হয়েছিল? না, কোনো মহিলা পুলিশ আমার সাথে পাঠানো হয়নি। আমি যখন ওখানে গেছি একাই পৌঁছেছি, কোনো পুলিশ অ্যাসিস্ট কি করেনি আমাদের বললো পৌঁছে যান লোকেশনে, ওখানে অঙ্কুরহাটি থেকে পিসিআর ভ্যান। ওখানে কোনো পুলিশের মহিলা সহায়তা কেন্দ্র ছিল না? কেউ ছিল না, মানে উমেন্স ডিপার্টমেন্ট আছে দমজুর পুলিশ স্টেশনে, কিন্তু আমাদের কেউ হেল্প করেনি। আপনারা যখন পুলিশ যখন তদন্তে গেল আপনাদের সঙ্গে, ওনারা যখন আমাদের সঙ্গে অফিসাররা যায়নি, গেলেন, ওনারা আগে পৌঁছে গেছেন ওখানে। সেখানে কোনো মহিলা পুলিশ ছিলেন না? একজন পুলিশ অফিসার ছিলেন আর একজন যিনি মানে পিসিআর ভ্যান চালান উনি ছিলেন, দুজন। অত বড় ক্রাউড সামলাতে গিয়ে দুজন। কোথাও কি মনে হচ্ছিল পুলিশরা ভয় পাচ্ছেন এদের? না, আমার মনে হয় যে ওরা বিহাইন্ড দ্য বার বন্ধু। আর মনে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওদের নিশ্চয়ই কোনো মানিটারি এক্সচেঞ্জের ব্যাপার আছে, নাহলে এতটা সাপোর্ট কখনো বা এতটা দুঃসাহস কখনো হতে পারে না। আর আমার দৃঢ় বিশ্বাস যেটা যদি কলকাতা পুলিশ হতো এতক্ষণে দে উড হ্যাভ বিন বিহাইন্ড দ্য বার্স। আমার দৃঢ় বিশ্বাস। মানে ওরা কি করে এ ধরনের অড্যাসিটি পায়, কি করে এতটা পুলিশ সাপোর্ট পায়, কি করে পুলিশ হাত পা গুটিয়ে বসে রয়েছে আমি সত্যি জানি না। আমাকে ইলেকশন দেখাচ্ছে, আমাকে বলছে বুঝতেই তো পারছেন ভোট চলছে, আমরা প্রচুর ব্যস্ত আছি, তাই নাকি এফআইআর এর রিসিপ্ট কপি আমাকে দিতে পারছে না। ইভেন কি ওরা মিথ্যে কথা বলে আমার দিদির কাছে গিয়ে ক্ষমা টমা চেয়ে জানতে চেয়েছে যে এফআইআরটা কে করেছে। আপনার দিদি ওখানে আছেন, আপনারা ভয় পাচ্ছেন না? একদম ভয় পাচ্ছে। আমরা আজকে জানিয়েওছি, আমরা চেষ্টা করছি যাতে পুলিশ আর কি একটু হেল্প করে, আর যদি কোনো পুলিশ অ্যাসিস্ট্যান্ট বা কোনো সিকিউরিটি প্রোভাইড করে। কিন্তু অনুমিতা, আপনি যা বলছেন দেখুন, আমি আপনার কথার উপর ভিত্তি করে বলছি, আপনার দিদি ওখানে রয়েছেন, জামাইবাবু রয়েছেন, তারা ওই এলাকায় আছেন,
আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা তাদের চেনে জানে, তাদের বাড়িতে গিয়েছেন, কিন্তু কোথাও আপনার মনে হচ্ছে না যে তারা বিপদে পড়ে যাবেন এর জন্য? হ্যাঁ আমার মনে হচ্ছে, কিন্তু আমার এটা বেশি মনে হচ্ছে যে ওরা যদি আজকে আমার গায়ে হাত তুলে থাকতে পারে, আমার মায়ের গায়ে হাত তুলে থাকতে পারে, কালকে আমার দিদির গায়েও হাত তুলবে। হতেই পারে যে মার্কেটে কোনো একটা টুকটাক কিছু একটা ঝামেলা হলো, দিদির গায়ে হাত তুললো বা অন্য একজন মহিলার গায়ে হাত থাকলো, তো সেই ভয়ে তো আমি চুপচাপ বসে থাকতে পারি না। আমাকে তো আমার অ্যাকশনটা নিতে হবে, আমাকে তো আমার ডিউটিটা করতে হবে। ওরা আমার সাথে এটা করছে, আমার সাহস আছে বলে আমি এটা করতে পারছি। কতজন চুপ করে যায়? যাদের সঙ্গে আপনার এই গন্ডগোল হয়েছে তারা কি বলেছেন প্রকাশ্যে যে তারা কোনো রাজনীতি করে? হ্যাঁ, না পরিষ্কার মুখে বলছে যে আমাদের অনেক সোর্স আছে, কোন রাজনীতি করে কি করে কিছু বলছে না। আমি ইভেন কি ভেতর সোর্স থেকে এটা খবরও পেয়েছি যে ওদেরকে কিছু পার্টিরই দুজন বোধহয় শেল্টার দিয়েছিল গতকাল যখন আমরা গেছিলাম। ওদেরকে মানে ওই পুলিশ অফিসাররা যখন এনকোয়ারি করতে গেছিলো, আমরা যখন গেছিলাম এনকোয়ারির সময়, তখন ওরা তো দুজন ছিল না। ওরা এতটা খবর কি করে পেলো? আর তখন যখন আপনার কি আমরা কোথাও মনে হচ্ছে পুলিশ তাদেরই ফোন করে সাথ গিয়েছিল? দিচ্ছে, হ্যাঁ আমার তো তাই মনে হয়। কারণ আমরা যখন তারপরে ফিরছি, যখন এই সব কিছু হয়ে গেছে এনকোয়ারি এন্ড এভরিথিং, আমরা যখন এফআইআর করতে যাচ্ছি তখন কেউ জানে না যে আমরা এফআইআর করতে যাচ্ছি। তখন ওরা দিব্যি দুজন কিন্তু দোকানে বসে আছে। তো এতটা অ্যাকিউরেট টাইমিং এর খবর ওরা পাচ্ছে কোথা থেকে? মানে আপনি সন্দেহ করছেন যে পুলিশের পক্ষ থেকে সূত্র মারফত খবর দেওয়া হয়েছিল এবং আপনারা অর্থাৎ পুলিশ যখন গিয়েছিল তদন্ত করতে এবং যার আপনারা জন্য যখন আমি গিয়েছেন, প্রথম গেছি ওখানকার যে সাব ইন্সপেক্টর, সে আমার ভিডিও এভিডেন্স দেখতে চায়নি, ভিডিও এভিডেন্স জমাও নেয়নি। এটা কি করে সম্ভব আমি জানি না। মানে আমার আর পুলিশের সামনে যে অকথ্য ভাষা ওরা ব্যবহার করেছে, এবং পুলিশের তখন তো আমরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, কই সেটা তো বলছে না। একটা পুলিশ অফিসার কি সত্যি কথা বলছে? আমার তো খুব ডাউট আছে। অনুমিতা, আপনি সন্দেশখালীর সঙ্গে তুলনা করছিলেন, কেন আপনার সন্দেশখালী মনে হচ্ছে? কারণ মহিলারা ওখানেও সেফ নয়। ওটা তো না হয় একটা খুব রুরাল এরিয়া, খুব গ্রাম্য একটা এরিয়া, কিন্তু এখানেও তো মহিলারা সেফ নয়। আলটিমেটলি তো এন্ড অফ দ্য ডে একটাই জিনিস আমি দেখছি যে মহিলারা কোথাও সেফ নয়। একটা মহিলাকে রাস্তার সামনে দাঁড়িয়ে এরকম মারা হলো, তারপরে আপনি দেখছেন যে প্রত্যেকটা লোক কিরকমভাবে ওদের সাপোর্ট নিচ্ছে। একটা লোকও দাঁড়িয়ে বলছে না যে দুটো মহিলার গায়ে হাত তোলা হলো। মানে এটা কি করে, মানে এটা কতটা আউটরেজিয়াস এবং কতটা দুঃখজনক আপনি সেটা ভাবুন, যে ওরা মহিলার গায়ে হাত তুলছে এবং একটা লোকও ওখানে দাঁড়িয়ে ওদের ফরে কিছু বলছে না। আর ওখানকার লোকজন এতটাই দমে, তারা ফেসবুকে আইডেন্টিটি রিভিল করতে বারণ করছে, মেসেজ করে করে বলছে যে আমি চাই এটার বিচার হোক। কিন্তু তারা ফেসবুকে আপনার এই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটা দেখে আপনার সঙ্গে যোগাযোগ আমার মাকে করছে। যোগাযোগ করেছে কিন্তু ফেসবুকে। সাংবাদিক হিসেবে আমি এই জায়গায়, আপনি অন্যভাবে নেবেন না, আপনি অবশ্যই আপনার যুক্তি দেবেন। আমি যতদূর জানি আন্দুল রথতলা খুব নাকি শান্তিপূর্ণ এলাকা। ভয় পাইয়ে দেখলে তো বোধহয় শান্তই থাকবে। আমরা সন্দেশখালীতে যতদিন না ঘটনা ঘটেছিল জানতে পেরেছিলাম কি? আমরা তো শান্ত জায়গায় জানতাম। একটা ঘটনা ঘটবে তারপরেই তো তার আসল জায়গাটা বেরিয়ে আসবে। এই যে যিনি আমাকে টেক্সট করেছেন, উনি আমাকে বলছেন যে এই রাজু পাল বলে যিনি আছেন, রাজু দে না রাজু পাল, এক্স্যাক্ট নামটা আমি ভুলে গেছি, আমার কাছে লেখা রয়েছে নামটা। উনি প্রমোটারশিপ করেন আর কি, ছোটোখাটো প্রমোটারশিপ করেন আর পার্টির সাথে ওয়েল কানেক্টেড। তো ওনার ভয় সবাই ওখানে থাকে। তো ভয় থাকলে তো লোকে শান্ত থাকবেই। কেউ তো ওনার আগেনস্টে স্টেপ নিতে পারছে না। আমরা অশান্তি আমি গিয়ে করতে পেরেছি কারণ আমার সে সাহস আছে। যাদের সাহস নেই তারা গিয়ে কি করে অশান্তি করবে? আমি অনুমিতা জিজ্ঞেস করছি, এখানেই জিজ্ঞেস করছি, এত সাহস এটা তো অনুমিতার কোনো এলো সাপোর্ট কি ছাড়া করে? থাকতে আমার হ্যাঁ, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে আমার মনে হয়। আর আমি যা দেখে বড় হয়েছে, এটাতে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। আর আমার ডেফিনেট বিশ্বাস যে আমাকে ল হেল্প করবে। যে যতই ভেতর থেকে ওয়েল কানেক্টেড হোক আর যে যতই ইললিগাল কাজ করুক, আলটিমেটলি তো তাকে লিগাল পথে আসতেই হবে। আমি যার জন্য হাইকোর্টেও কেস করব ডিসাইড করেছি, প্রসিডিংস চলছে। বিকজ আলটিমেটলি না এদের ক্ষমা করে দিলে হবে না, এই ভুলের ক্ষমা হয় না। একজন মহিলার চুলের মুঠি ধরে টানা, আমার গায়ে হাত দিয়ে, আমার মানে আপনি কত জোরে হাতে মারলে কালশিটে পড়তে পারে আপনি ভাবুন। আমি তো এরকমভাবে দাঁড়িয়ে ফোনটা ধরে রেকর্ডিং করছি, উনি আমার গাড়ির ভেতরে ঢুকিয়ে আমাকে মেরেছেন। ও, আপনি তখনও গাড়ির ভেতরেই ছিলেন? আমি গাড়ির ভেতর থেকে নামিয়ে নি, আমার ড্রাইভার নেমেছিল। আমি এরকমভাবে ধরে দাঁড়িয়ে রয়েছি, এক্স্যাক্ট এসে আমার হাতে মেরেছে। এখন কি মনে হচ্ছে গাড়ির ভেতরে থাকাটাই বুদ্ধিমানের কাজ করেছেন? হ্যাঁ, ও আর যে জুতোর কথাটা মেনশন করলো, যখন আমাকে মেরেছে
তারপরে অকথ্য ভাষায় আমার বাবা মাকে গালি দিচ্ছে, তখন আমি জুতো তুলে বলেছি এবার কিন্তু আমি এটা ছুঁড়ে মারবো। আমি কিন্তু মারিনি, আমি গাড়ির ভেতর থেকে বলেছি এবার কিন্তু আমি এটা ছুঁড়ে মারবো। তো আমার মনে হয় সেখানে আমার জায়গায় যে কেউ থাকলেই তাই করতো, শুধু আমি বলে নয়, যে কেউ থাকলে তাই করতো। আর যারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ মারছে মিডিয়ার সামনে, তাদের মা বোনের সাথে যদি এটা হয়ে থাকতো তারা তো জুতো পেটাই করতো নাকি, ছেড়ে দিত? তো আমি জুতো তুলেছি, কি ভুল করেছি? আমি তো ছুঁড়েও মারিনি। অনুমিতা, আমি আপনাকে কোনো আঘাত করে বলছি না, কিন্তু টাফ টকে আমরা টাফ প্রশ্ন করি। কোথাও মনে হচ্ছে না তো একটা পার্কিংকে কেন্দ্র করে, একটা গাড়ি রাখাকে কেন্দ্র করে তিলকে তাল করে ফেলছেন? তিলকে তাল তো ওরা করেছে, আমরা তো করিনি। ভদ্রভাবেই তো বলতে পারতো। আর আমরা তো বহুবার, এই ভদ্রলোকও বললেন, বহুবার ভদ্রভাবে বলেছে যে 5 মিনিট এখান থেকে বেরিয়ে যাব। 5 মিনিট অপেক্ষা করলে কি খুব মানে মহাভারত অশুদ্ধ হয়ে যেত? কলকাতায় তো কোনোদিন এটা ফেস করতে হয়নি, কোনোদিন এটা ফেস করতে হয়নি। ইভেন কি ওনাদের যে লোকাল দোকান, যার দোকান থেকে আমরা খাবার কিনছিলাম, উনি আমাকে বললেন যে ওইদিকে গাড়িটা রাখুন। আমরা তো স্বইচ্ছায় গিয়ে গাড়িটা রাখিনি, উনি আমাকে শুরুতে বলেন, কারণ সামনে একটা মাঠও ছিল এগিয়ে গিয়ে বাদিকে, যেখানে আমরা জেনারেলি গাড়ি রেখে থাকি। উনি আমাদের বলেন 5-10 মিনিটের ব্যাপার, এখানে গাড়িটা রাখুন, এক্ষুনি তো বেরিয়ে যাবে। লোকাল লোকই বলেছে আমাদের। আমি এবার খুব দ্রুত কতগুলো প্রশ্ন করব, না ভেবে যা হয়েছে সেই প্রশ্নের উত্তর দেবেন। প্রথম হাত চালালো কারা? ওই যে নীল জামা পরে যে ভদ্রলোক, আমার মায়ের ওপরে, মায়ের চুলের মুঠি ধরে। আপনারা আগে মেরেছেন না ওরা আগে? ওরা আগে মেরেছে ডেফিনেটলি। আপনারা আমরা তো গাড়ির ভেতরে ছিলাম, তো আগে মারার তো প্রশ্নই ওঠে না। পরে কি আপনারা মারধর করেছেন? না, আমরা কোনো গায়ে হাতই তুলিনি। আমার মা বলেছে এক চড় মারবো, তখন আমার মাকে ঠেলে বলেছে আয় মার আমায়, এরকম ভাবে বলছে। মানে এতটাই স্পর্ধা এদের। আগে মহিলাদের মেরেছে না পুরুষদের মেরেছে? আগে মহিলাদের মেরেছে। আমাদের ড্রাইভার তো পরে নেমেছে। আগে যখন আমার মা নেমেছে তখন আমাদের ড্রাইভার মানে গাড়ি থেকেই নামেনি। প্রথম কাকে মারা হলো? মাকে, আমার মাকে। মায়ের 54 ইয়ার বয়স, মাকে মারা হয়েছে প্রথমে। আপনি যখন মোবাইলটা বার করলেন, রেকর্ড করছিলেন, সেই সময় আপনাকে প্রথম আহত করা হয়? হ্যাঁ, তার আগে আমার গায়ে ওরা হাত দেয়নি। আমি যখন রেকর্ড করছি, এই রেকর্ডিং করছিস কেন বলে আমার হাতে মেরেছে। ওদের ইন্টেনশনটা ছিল আমার ফোনটা ফেলে দেওয়া, কিন্তু সেটা আমার গায়ে হাত দিয়ে। যাদের বেসিক ইন্টেনশন থাকবে। একবারও আপনাদের এই ঘটনা, আমি মাথা গরম করে, অনেক সময় অনেক ঘটনা ঘটে, একবারও আপনাদের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন সেই সময় যারা? একদমই না। যখন আমরা এফআইআর করেছি, ডেফিনেটলি ভেতর থেকে জানানো হয়েছে যে আমরা এফআইআর করেছি, নাহলে ওদের পক্ষে জানা সম্ভব নয়। অ্যারেস্ট হয়নি ওরা, কিন্তু জেনে গেছে যে আমরা এফআইআর করেছি। তো আমার দিদির কাছে গিয়ে বলেছে যে কে এফআইআর করেছে, যেহেতু আমার দিদি জামাইবাবু ওখানেই থাকে, যে কে এফআইআর করেছে একটু নামটা বলো, আমাদের ভুল হয়ে গেছে, বিশাল বড় ভুল হয়ে গেছে, আমাদের এরকম আর হবে না, আমরা ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। তখন আমার দিদি বলেছে যে ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলে দেখবো যে যদি রিটেন নিয়ে এটা মিটিয়ে দেওয়া যায়, আমি দেখছি। তো আমি আমার দিদিকে বললাম যে এই ভুলের কোনো ক্ষমা নেই। তো তখন ওরা একাধিকবার গিয়ে আমার দিদি যদি ভুল না করে থাকে বারবার গিয়ে ক্ষমা চাইছে। কিন্তু আপনি যে কথা বলছেন, আপনি যেভাবে সন্দেশখালির সঙ্গে তুলনা করছেন, যেভাবে আপনি তুলনা করছেন, সেক্ষেত্রে আপনার দিদি জামাইবাবু তারা তো নিরাপত্তাহীনতায় ভয় আছে, প্রচন্ড ভয় পাচ্ছে। আমাকে মিনিটে ফোন করে বলছে যে এটা কি মিটিয়ে নেওয়া যায় না, কিন্তু কেন আমি মেটাবো? আমি যদি আজকে সাহস না দেখাই, তাহলে পরবর্তী জেনারেশনও সাহস দেখাবে না। ইভেন কি যাদের সাথে এরকম ঝামেলা হয়েছে, এরকম ঘটনা ঘটেছে, তারা কেউ সাহস দেখাবে না। আমাকে তো ফার্স্ট স্টেপটা নিতেই হবে, কাউকে তো ফার্স্ট স্টেপটা নিতে হবে। এবার অনুমিতা, একেবারে অন্যরকম প্রশ্ন করছি। এই প্রশ্নটা আমি টাফ টকে করছি, তার কারণ আমাদের সত্যটা উদ্ঘাটন করতে হবে। আপনি অভিনয় করেন, অভিনয় আমরা জানি যে অভিনয় তো একটা ফিল্ম, তো একটা, আমরা কথায় বলি একটা ইন্ডাস্ট্রি। সেখানে কোথাও কোনো কাহিনী চিত্রে নয়, এই ধরন সাহসিকতার পরিচয় দিয়ে নিজের কেরিয়ার পেশাগতভাবে কোথাও বিপদের সম্ভাবনা দেখছেন না তো? বিপদের সম্ভাবনার কথা ভেবে তো আমি যেটা রাইট সেটা করা বন্ধ করে দিতে পারি না। আমার বাবা মা আমাকে যে শিক্ষাটা দিয়েছে যে যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। আমি যখন চোখের সামনে অন্যায় হতে দেখছি, আমি তো এটা ভাবলে হবে না যে আমি পরবর্তীকালে কাজ পাবো কি পাবো না। আমাকে যেটা ভুল সেটার আগেনস্টে তো দাঁড়াতেই হবে, তাহলে তো সবাই হাত পা গুটিয়ে বসে থাকবে নিজের চাকরির ভয় পেয়ে। এরকমভাবে তো কোনো জগৎ চলতে পারে না। কোথাও কি মনে হলো মায়ের গায়ে হাত তোলাটাই বেশি বোধহয় আহত করেছে? হ্যাঁ, আমাকে ডেফিনেটলি আহত করেছে। আমার মায়ের গায়ে হাত তুলেছে, আর গায়ে হাত তুলেছে মানে চুলের মুঠি ধরে টেনেছে, ইভেন কি ঠেলেছে বারবার। মায়ের এই জায়গাটা ব্যথা হয়ে গেছে, মায়ের বারবার কাঁধে ঠেলেছে, ঠেলে বলেছে আয় আমার মা, আয় আমার মার। এই ধরনের দুঃসাহস পায় কোথা থেকে?
আমার বাবা এসছে অনেক পরে, আমার বাবা দোকানের ভেতরে ছিল, যখন চেঁচামেচি হচ্ছে প্রচুর লোকজন জমা হয়ে গেছে তখন আমার বাবা এসছে। আর আমার বাবা অত্যন্ত কাম মাইন্ডেড একটা মানুষ। আমার বাবা যদি অত্যন্ত মানে আমাদেরকে জাস্ট ধরে গাড়িতে তুলেছে, দিয়ে আমাদের ড্রাইভারকে বলেছে যে গাড়িটা নিয়ে এগো, আমি গাড়িতে উঠছি। তো আমার বাবা জাস্ট গাড়িতে উঠে ওখান থেকে আমাদের নিয়ে বেরিয়েছে সেই মুহূর্তে। অবশ্যই কারো স্ত্রী মেয়ে যদি এইভাবে প্রহিত হন তিনি কি করবেন? কিন্তু কোথাও মানে এই গোটা ঘটনায় কোথাও কি মনে হচ্ছে যে এটা এলাকার উপর কর্তৃত্ব আছে, এলাকার ত্রাস, এলাকার ওদের দাদা? ডেফিনেটলি, ওরা তো কথায় কথায় সেটা বলছে যে আমাদের অত্যন্ত পাওয়ার তো ওরা আগে আমাকে দেখিয়েছে। আমরা তো প্রথম কথা হচ্ছে আমি যে জায়গায় থাকি না, যে জায়গায় চিনি না, সেই জায়গায় আমার পাওয়ার থাকা সম্ভব নয়। আমার ওখানে কোনো পাওয়ারই নেই। আমি পুলিশ স্টেশনে গেছি, আমি এর আগে একজন আমাদের পুলিশের একজনের সাথে কাজ করেছিলাম একটা সিরিয়ালে। আমি ওনাকে প্রথমে ফোন করেছিলাম যে কিছু কি করা যায়, এরকম হ্যারাস করেছে আমাদের রাস্তায়। তখন বললেন যে সিপি শর্মা আছেন, সাব ইন্সপেক্টর অন ডিউটি অফিসার, ওনার সাথে গিয়ে কথা বলুন। ওনাকে যখন গিয়ে বললাম উনি তো ডিনাই করলেন যে চিনি না কে কি। তারপরে যখন বললাম যে আপনাকে লালবাজার থেকে ফোন করেছিল এই বিষয়টার জন্য, তখন বলছে হ্যাঁ ঠিক আছে বসুন। ভিডিও এভিডেন্স দেখাতে যাচ্ছি, দেখছে না। বলছে আপনাকে কোথাও কি মনে হচ্ছে যে পুলিশের খুব গাফিলতি ছিল এবং পুলিশের গাফিলতি এবং সাপোর্ট তো বটে। আমার মনে হয় এটা যদি কলকাতা পুলিশ হতো এত দূর জায়গাটা এগোতোই না। এই যে মিথ্যে কথা বলছে না, আমার মনে হয় একবার পুলিশ স্টেশনে এনে যদি পুলিশ এনকোয়ারি করে এই সবকটা মিথ্যে বন্ধ হয়ে যাবে। একদম সত্যি কথা বলতে এরা কি বাধ্য মনে হবে। হচ্ছে ডোমজুর থানা করবে? এখন অবধি তো সেই আলো আমি দেখছি না, কিন্তু আমি ডেফিনেটলি হাইকোর্টকে জানিয়েছি। মানে এখন অবধি কথাবার্তা চলছে, ড্রাফটিং চলছে। হাইকোর্টে কেস হলে তো অবশ্যই থানাকে অ্যাকশন নিতে হবে। আপনি তার মানে আইনত পদক্ষেপ নিতে যাচ্ছেন? একদম, কারণ এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমি অবশ্যই। আইনত পুলিশকে জানানোর চেষ্টা করেছিলাম, পুলিশ দেখলাম প্রচন্ড রিলাক্টেন্ট ব্যাপারটা নিয়ে। মানে ওদের কাছে আমাকে ইভেন কি একজন পুলিশ অফিসার বলছে যে এর থেকে তো অনেক বড় বড় ঘটনা ঘটে, এফআইআর করে কি করবেন। আমার বলার কথা মানে নয়, পুলিশের বক্তব্য তবুও বলছি। হচ্ছে যে এই সামান্য মারধর কেন, আরো অনেক বড় ঘটনা ঘটলে তার আমার তো অবাক সেটাই লাগছে। বলছে এর থেকে অনেক বড় বড় ঘটনা ঘটে, লোকজন এফআইআর করে খুব ডিসগাস্টেড ফিল করে যে বারবার আসতে হচ্ছে। আমি তখন লাস্টে ওনাকে বললাম যে দেখুন, এফআইআর করলে তো বারবার এখানে আমি আসবো না, লয়ার আসবে, আমি গেলে কোর্টে যাব। আর ঠিক আছে আপনাদের ব্যাপার, এফআইআর করবেন কি, আমি না কখনোই করছি না, আপনি এফআইআরটা করে দিন, আপনার ব্যাপার। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করতে পারি যে এফআইআর করে কিন্তু আপনারই হ্যারাসমেন্ট হবে। মানে পুলিশ বারবার করে এফআইআর যাতে না করা হয় সেটাই আপনাদের বোঝাচ্ছেন। অবশ্যই একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি টাফ টক উইথ ঋতব্রততে। অবশ্যই জানবো এর পরবর্তী অংশ, একটা ছোট্ট বিরতি। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট